পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াসের চাপে পড়ে বিএনপির এসালম বিষয়ক সম্পাদক লুঙ্গি পরে ভারতের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে ট্রেনিং প্রাপ্ত নেতা জনাব সালাউদ্দিন আহমেদ ট্রাইব্যুনালে যে অভিযোগ করেছেন তার গুমের, মানে এক প্রকার মামলা দায়েরের মতো। কিন্তু মজার বিষয়, এত স্পর্শকতার একটা বিষয়, সালাউদ্দিন আহমেদের দীর্ঘ গুম অবস্থার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে হাসিনা সহ আর অনেকের বিরুদ্ধে, কিন্তু সালাউদ্দিন হাসেন, বিএনপির আইনজীবীরাও হাসেন, ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরও হাসেন। মানে এটা কি হাসার বিষয়? এই হাসার মানে কি? এই হাসাহাসির মানে হচ্ছে এগুলো নাটক। কারণ সালাউদ্দিন আহমেদ আসলে গুম ছিলেন না, তিনি ভারতের রাজকীয় সুযোগ সুবিধায় ছিলেন। এবং জনগণ সালাউদ্দিন আহমেদের এই যে গুমের বিরুদ্ধে অভিযোগ, এটাকে নাটক বলছেন, তারা এটাকে ট্রল করছেন। যমুনা টিভি সহ যেসব জায়গায় এই সংবাদ এসেছে সেখানে নিচে জনগণের মন্তব্য দেখলাম। জনগণ বলছে সব নাটক বাদ দেন, হাসেন কেন, খবর কি? কেউ কেউ বলছে এত তাড়াতাড়ি অভিযোগ করা ঠিক হয়নি। এখন সহজ প্রশ্ন, সালাউদ্দিন বাংলাদেশে ফিরেছেন প্রায় 9 মাস, তো এতদিন পর কেন অভিযোগ দায়ের করলেন? এতদিন অভিযোগ দায়ের করেন নাই কেন? মানে এগুলো গুম টুম কিছু না, তাহলে এখন কেন অভিযোগ দায়ের করেছেন? ওই যে ইলিয়াস ভিডিও বানিয়েছে, পিনাকি ভট্টাচার্য ভিডিও বানিয়েছে, এমন প্রশ্ন ছুড়ে দিয়েছে, আর ইলিয়াস পিনাকি বললে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে পৌঁছে যায়। ইলিয়াস পিনাকির যে ক্রেডিবিলিটি, এটা তারেক রহমানেরও নেই, যার ফলে জনগণ সালাউদ্দিনকে সন্দেহ করা শুরু করেছে। জনগণ সব জায়গায় মন্তব্য করছে যে আপনি ভারতে রাজার হালে ছিলেন, আপনি কোনো গুম ছিলেন না, ট্রেনিং নিয়েছেন, আর এখন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন। তো ইলিয়াস পিনাকির ভিডিওর ফলে চাপ ফিল করে বাধ্য হয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন সালাউদ্দিন আহমেদ, বিএনপি। সহজ প্রশ্ন, এতদিন কেন অভিযোগ দায়ের করলেন? এই প্রশ্নেরই তো উত্তর নেই। আবার ওখানে অভিযোগ করতে দায়ের করতে আপনি হাসছেন কেন? লোক দেখানো অভিযোগ। সালাউদ্দিন আহমেদের গোমর মূলত ফাঁস হয়ে গিয়েছে। দেখেন, বিএনপি উপর ভাবনা যে পিনাকিদের কথা আমরা গুনি না, ওগুলো আমলে নেওয়া যাবে না। স্থায়ী কমিটিতে একবার আলোচনা হয়েছে যে এগুলো আমলে নেওয়া যাবে না। অথচ পিনাকির বক্তব্যের জবাব দেওয়ার চেষ্টা মির্জা আব্বাসও করেছেন, সালাউদ্দিন আহমেদও জবাব দেওয়ার চেষ্টা করেছেন, আমির খুশরু জবাব দেওয়ার চেষ্টা করেছেন। যেমন সালাউদ্দিন আহমেদ তার ছেলের বিষয় বলেছেন, তার ছেলে ভদ্র ছেলে, ভালো ছেলে, বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, উন্নত রুচির, তিনি নাকি এসালমের অফিসে বসেন, এটা ভুয়া, অমুক তমুক, নানান কথা জবাব দিয়েছেন। জবাব যার আছে তার জবাব দিয়েছেন, যার জবাব নেই সেটা দিতে পারেন না। যেমন কেন উন্নত গেস্ট হাউসে, ভিআইপি গেস্ট হাউসে ছিলেন, কেন আওয়ামী লীগের লোকজন তার সাথে দেখা করতো ভারতে, হুন্ডিতে টাকা পাঠাতো, বা কিভাবে কি চলতো, এগুলোর কোনো জবাব নেই বলে জবাব দিতে পারে না। কিন্তু তার ছেলের ব্যাপারে হয়তো বা একটু আত্মবিশ্বাস আছে, জবাব একটা দিয়ে দিয়েছে। মির্জা আব্বাসের ক্ষেত্রে সেম। এদের বিরুদ্ধে পিনাকি যে অভিযোগগুলো এনেছেন তার যতটুকু জবাব আছে ততটুকু জোরালোভাবে দিয়েছেন, আর যেগুলো জবাব দেননি ওগুলো জবাব নেই, এর মানে ধরা খেয়েছেন। এখন এই সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, এই অভিযোগ এই লেটে অভিযোগ করার কারণে এই অভিযোগের আন্তরিকতা নিয়ে প্রশ্ন আছে, বা এই মামলা বিএনপি কিভাবে চালায়। দেখেন, এর আগে কিন্তু গুম কমিশনের কাছে সাক্ষ্য দিয়েছে সালাউদ্দিন আহমেদ। গুম কমিশনের কাজ বিচার করে না, ওটা রহস্য উদ্ঘাটন করা, এটা স্পেসিফিক কেস না। তবে সালাউদ্দিন আহমেদ মানে এতটাই ভাব নিচ্ছেন। আমি একটা স্মৃতি বলি, এই সালাউদ্দিন আহমেদ, আমি নিজে নয়াপল্টনে বিএনপির পার্টি অফিস থেকে একটু সামনের দিকে একটা গলিতে বাম দিকে একবার আমরা আটকা পড়ছিলাম। সম্ভবত 18 দল না, তখন জোটের প্রোগ্রাম ছিল, 18 দল না, তার আরো কম হবে, 2013 সালের কথা। তখন বিএনপি প্রোগ্রাম চলছিল, তখন পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে, ককটেল মেরেছে, গুলি মেরেছে। তখন লোকজন দিক বিদিক ছুটছিল, তখন আমরা নিউজ কভার করতে গিয়েছিলাম। আমি নিজে একটা পার্টি অফিসের পাশে একটা মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছিলাম, কারণ আমাদের ওই যখন পুলিশ গুলি করতো বা টিয়ার শেল মারতো, তখন আমাদের গন্তব্যই থাকতো যে সুযোগ পেলে মসজিদে ঢুকে যাব, সেখানে নামাজ পড়বো, যেহেতু আমরা নামাজি, টুপি থাকতো পকেটে। তখন আমিও একটা মসজিদে ঢুকে গিয়েছি, এবং ওই মসজিদে বিএনপি আরো কিছু নেতা ঢুকেছেন, তার মধ্যে ছিল এই সালাউদ্দিন আহমেদ।
তখন আমরা আছরের নামাজ পড়ছি, সেখানে মাগরিবের নামাজও পড়েছি। তারপরে যখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কয়েক ঘন্টা পর সেখান থেকে বের হয়েছি। দীর্ঘ আলাপ হয়েছে আমার সাথে, সেটা সালাউদ্দিন সাহেব হয়তো স্মৃতিচারণ করতে পারবেন না। তখন আমরা দেলোয়ার হোসেন সাঈদীর বিষয়ে আলোচনা করতাম এবং তিনি নিজে বলেছেন তিনি দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ শুনেন, ভক্ত। এখন সেই সালাউদ্দিন আহমেদ দেলোয়ার হোসেন সাঈদীকে চেনেন না, তার নাম বলতে পারেন না, মোল্লা সাঈদী, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, এটা কে না জানে? মোল্লা সাঈদী না, মানে ভারত এমন মেডিসিন ঢুকিয়ে দিয়েছে, এমন ঔষধ ঢুকিয়ে দিয়েছে যে সালাউদ্দিন আহমেদ ইসলামপন্থী ছিলেন, ইসলামের পক্ষে কথা বলতেন, জামাতপন্থী বিএনপি নেতা ছিলেন। অনেকে আছে না যে বিএনপি জামাত জোট চায় না কিন্তু বিএনপি করে, কিন্তু না, সালাউদ্দিন আহমেদ ছিলেন জামাতপন্থী বিএনপি নেতা, মানে জামাতকে চাইতো, জামাতের পক্ষে, জামাতের সাথে মিশতে, এগুলো কমফোর্ট ফিল করতো, জামাত তাকে খুব রেসপেক্ট করতো। সেই সালাউদ্দিন আহমেদ এখন পুরো ভারতের ট্যাবলেট খেয়ে ইন্ডিয়ান মাল হয়ে গিয়েছে। এখন কোথাও সংবাদ সম্মেলন বা কোথাও গেলে মানুষ বলে যে ইন্ডিয়ান মালটা আইছে, এই হচ্ছে অবস্থা দর্শক। তো এখন এই সালাউদ্দিন আহমেদ যে গুমের অভিযোগ করেছেন, এটা নিঃসন্দেহে পিনাকি এবং ইলিয়াসের চাপে পড়ে, তাদের ভিডিওর ফলে। তারা যদি এই বিষয়ে কথা না বলতেন তাহলে আমার বিশ্বাস সালাউদ্দিন আহমেদ এই গুম বিষয়ে অভিযোগ করতে যেতেন না। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সালাউদ্দিনের গুমের অভিযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এখানে একটা বিষয় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এগুলোর বিরুদ্ধে কিন্তু বিএনপি সমালোচনা করে। এই যে এই অপক্ষের লোকজন, আন্দোলনকারী শিক্ষার্থীদের যে তালিকা চার্জশিটের মধ্যে দিয়েছে, সেখানে সিবগাতুল্লাহ, সাদিক কায়েমদের নাম, কিন্তু বিএনপির ছাত্র দলের কারো নাম নেই ছাত্র নেতাদের মধ্যে। মানে এই ট্রাইব্যুনালকে সমালোচনা করে বিএনপি, কিন্তু বিএনপি এই এখন ট্রাইব্যুনালের কাছে অভিযোগ দায়ের করে এসেছে। এর মানে কি? এই ট্রাইব্যুনালের লেজিটিমেসি বিএনপি মানতে বাধ্য, কিছু করা নেই। মানে বিএনপি সব দিক থেকে ক্রাইসিস, একদিকে সমালোচনা করে আর একদিকে এদের কাছে অভিযোগ দায়ের করে। এখন এই অভিযোগ কতদূর বিএনপি সামনের দিকে প্রসিড করে, এটা একটা প্রশ্ন। কারণ এই অভিযোগ তো ন্যাচারাল অভিযোগ, এটা চাপের মধ্যে পড়ে অভিযোগ, বুক বাঁচাতে, লোক বাঁচাতে, যে এই গুম নাটক ফাঁস হয়ে যায় কিনা, এটা এটা এই বিষয়টা ডিল করার জন্য এই অভিযোগ। সকালে 11টায় 3 জন ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে অভিযোগ জমা দেন তিনি। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম, সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়া ও AKM শহীদুল ইসলাম সহ 7 জনের নাম উল্লেখ করা হয়েছে। গুমের অভিযোগ জমা দিয়ে সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে ফ্যাসিস্ট আমলে যারা গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছেন, এই সমস্ত কিছু নিয়ে যাতে মামলা হয়, সবাই যেন মামলা করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব মামলার বিচার যেন হয়, তার জন্য লজিস্টিক সাপোর্ট বাড়ানোর আহ্বান জানাই। তিনি আরো বলেন, এই জাতির আকাঙ্ক্ষা ন্যায় বিচারও শুধু জুলাই আগস্ট নয়, বিগত আমলে যত মানুষ হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের সবকিছুর বিচার হবে, এগুলো আমাদের প্রতিশ্রুতি। যারা ভুক্তভোগী তাদের মামলা দায়ের করতে আহ্বান জানান বিএনপি নেতা সালাউদ্দিন। 2015 সালে 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। যাই হোক দর্শক, আগে কেন করেননি, আবার হাসাহাসি কেন, এগুলো কেন, এই প্রশ্নগুলো থেকেই যাবে। সংস্কার ছাড়া নির্বাচন নয়, এ বিষয়ে কার্যত জাতীয় ঐক্যমত হচ্ছে। রাজনৈতিক দল, সরকার, সেনাবাহিনী, সিভিল সোসাইটি সবাই এ বিষয়ে একমত হচ্ছে। সামনে আপনারা দৃশ্যমান দেখতে পাবেন। কিছু দল বিবৃতি দিচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন চায়, এবং কেউ বলছে সব দল নাকি চায়, আবার কেউ বলছে শতাধিক দল নাকি ডিসেম্বর নির্বাচন চায়। আবার বিএনপি তালিকা দিচ্ছে 52টা দল চায়। বিএনপি কখনো বলছে শতাধিক, বিএনপির পেজেই দেখেন, কখনো শতাধিক দল জাতীয় নির্বাচন চায় ডিসেম্বরে, এটা বলে, কখনো বলে 52টা দল, কখনো বলে সব গণতান্ত্রিক দল। তবে দর্শক, আপনারা যারা ডিসেম্বর নির্বাচন চান, আপনারা কারা, আমরা কারা? আমি তো দেখি না যে কে ডিসেম্বর নির্বাচন চায়, বিএনপি এবং আওয়ামী লীগ বাদে। সাধারণ জনগণ তো নির্বাচন একদম চায় না, প্রফেসর ইউনূসকে চায়, সংস্কার চায়। এখন একটা বিষয় খেয়াল রাখবেন, হয়তো একটা রোড ম্যাপ আপনারা পাবেন যে এই সময়ের মধ্যে নির্বাচন হতে পারে, কিন্তু মনে রাখবেন নির্বাচনের কথিত সময় যতটা ঘনিয়ে আসবে বা ডিসেম্বর যতটা কাছাকাছি আসবে, জাতীয় ঐক্য ততটা দৃশ্যমান হবে। কিসের ঐক্য? সংস্কার ছাড়া নির্বাচন নয়, এই ঐক্য। এই ঐক্যটা, এমনকি সেনাবাহিনীও সংস্কারের কথা বলবে বা ডিসেম্বর নির্বাচনের কথা তারা বলবে না। সিভিল সোসাইটি অলরেডি সামনে আসছে। আমি আজকে সিভিল সোসাইটির একটা বক্তব্য বিশ্লেষণ করব।
রাজনৈতিক দলগুলো কারা সংস্কার ছাড়া নির্বাচন চায় না এটা ক্লিয়ার হয়ে যাবে। তবে চাইলে কিন্তু এটা এখনই ক্লিয়ার করা যায়, কিন্তু এখন হবে না, এখন করবে না। ডিসেম্বর যত কাছাকাছি যাবে তত দৃশ্যমান হবে এই ঐক্য যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। ইটস ভেরি সিগনিফিক্যান্ট। অতএব ডিসেম্বরে নির্বাচনের খোয়াব দেখে লাভ নেই। সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না, আর ডিসেম্বরের মধ্যে সংস্কারও হবে না, এটা সম্ভব নয়। সংস্কার একটা মুখের ফু নয় যে চাইলো আর করে দিল। বিচার এটা একটা প্রক্রিয়া এবং স্বচ্ছতার ভিত্তিতে বিচার হচ্ছে। শেখ হাসিনার বিচার ক্যামেরায় লাইভ দেখানো হচ্ছে। তো এখানে দ্রুততম সময়ের মধ্যে বিচার করা কোনো বিষয় নেই, নির্দিষ্ট বা যৌক্তিক সময়ের মধ্যেই বিচার করতে হবে। সংস্কার যে দ্রুততম সময়ের মধ্যে তা না, যৌক্তিক সময় সংস্কার, দ্রুততম সময়ের মধ্যে কোনো কিছু ঠিক হয় না, ভালো হয় না। দর্শক, সেনাপ্রধানের সাথে যেহেতু তার মেয়াদ 2027 সালে 22 জুন পর্যন্ত, তার সাথে একটা কম্প্রোমাইজ হবে এবং রাজনৈতিক দলগুলো যেমন জামাত ইসলামের যে 21শে জুনের সমাবেশ, সেখানেই অনেকটা দেখবেন ক্লিয়ার বার্তা যাবে, সংস্কার ছাড়া নির্বাচন নয়। অনেক দল সেখানে উপস্থিত হবে, চরমনায় নানানভাবে জানিয়ে দিচ্ছে। এনসিপি তো আছেই, আর বিএনপির সাথে আছে তাদের সিট পার্টি, ওগুলোকে আবার কেউ গোনায় ধরে না, কেউ চেনে না, এদের নাম আবার বলতে পারে না। সভাপতি স্বামী, সেক্রেটারি স্ত্রী, সহসভাপতি ছেলে, তারা হচ্ছে ডিসেম্বরে নির্বাচন চায়। ডক্টর বদিউল আলম মজুমদার সিভিল সোসাইটি কথা বললে সবার আগে যার নাম আসে। তিনি বলছেন সংস্কার ছাড়া নির্বাচন হলে শাসক আবারও দানবে পরিণত হতে পারে। এখন এই যে কথা, এটাই হচ্ছে মূল রেড লাইন। যেহেতু সংস্কার ছাড়া নির্বাচন হলে শাসক আবার দানবে পরিণত হতে পারে, এই জন্য সংস্কার ছাড়া নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, জনগণ দিবে না, রাজনৈতিক দল, সিভিল সোসাইটি কেউ দেবে না। সংস্কার ছাড়া নির্বাচনের দিকে যদি দেশ যায়, তখন দেখবেন সিভিল সোসাইটি কিভাবে মাঠে নামছে। এই বদিউল আলম মজুমদারদের তৎপরতা দেখবেন। এর মানে নির্বাচনের তারিখ ঘোষণা করলেও সংস্কার ছাড়া নির্বাচন হবে না। সবাই ধীরে ধীরে প্রয়োজনীয় সময়ে দৃশ্যমান তৎপরতা চালাবে, তাতেই সংস্কার ছাড়া নির্বাচন আটকে যাবে, সংস্কারের মাধ্যমে নির্বাচন হবে। জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, আবু সাইদ সহ ছাত্ররা প্রাণ দিয়েছিল দেশের মৌলিক সংস্কারের জন্য। সংস্কার ছাড়া নির্বাচন হলে স্বৈরাচারী ব্যবস্থায় দেশ ফিরে আসার আশঙ্কা থেকে যায়। আর বিএনপি তো স্বৈরাচার হতে চায়, কিন্তু আমি একটা আলোচনায় বলেছি যে বিএনপি স্বৈরাচার হওয়ার মতো কোনো সক্ষমতা নেই, মুরদ নেই। স্বৈরাচার হওয়ার সিঁড়িতে পাড়া দিলেই সিঁড়ি সব ভেঙে বিএনপি পিছলে পড়ে যাবে। স্বৈরাচার হতে যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা নেই, অনেক পাওয়ার লাগে, হ্যান্ডম লাগে, সংবাদপত্র দখল, প্রশাসন, সব দলীয়করণ, অনেক কিছু করা লাগে। বিএনপি এগুলো কিছুই পারবে না বা পারে না। বিএনপি আকাম করতে গেলে ধরা পড়ে, পারে না। যেমন 2006 সালে ভোট চুরি করার চেষ্টা করেছিল না, পেরেছে? ইয়াজউদ্দিন সহ পদত্যাগ করতে হয়েছে, 111 এনেছে বা এসেছে। এই জন্য বিএনপি আসলে স্বৈরাচার হয়ে উঠতে চাইলেও পারে না। আমরা আশা করি আবু সাইদ দিবসে সংবিধান সংস্কার গুরুত্বপূর্ণ সংস্কার রাজনৈতিক দলের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে। হ্যাঁ, এইটাই, ওই যে সংস্কার ছাড়া নির্বাচন নয় বা সংস্কার প্রশ্ন ঐক্যমত, এটা সামনে ওই যে ডিসেম্বর আগস্ট আসতে দেখবেন যে দৃশ্যমান। এখন এই রাতারাতি 2-3 দিনের মধ্যে সবাই ঐক্যমত হবে তা না, তবে জাতীয় ঐক্যমত আপনারা দেখবেন ডিসেম্বর কাছাকাছি আসুক। বিশেষ করে 5 আগস্ট বা জুলাই শেষের দিকে এটা আপনারা দেখবেন। ডক্টর বদিউল আলম মজুমদার বর্তমান সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে কিছু সংস্কার কাজ শুরু করতে পারবে, কিন্তু কিছু বিষয়ে রাজনৈতিক দল সম্মতি লাগবে, তা আমরা জাতীয় সনদে অন্তর্ভুক্ত করেছি। জাতীয় সনদের বিষয় নিয়ে আপনাদের সবাইকে সচেতন সোচ্চার হতে হবে। ওই জাতীয় সনদ, জাতীয় ঐক্যমত, ওর বাইরে যাওয়ার সুযোগ নেই। তাতে নির্বাচনের তারিখ ঘোষণা করলেও ওর বাইরে যাওয়ার সুযোগ নেই। ছাত্র রাজনীতি নিয়ে তিনি বলেন, ছাত্র রাজনীতি করবে, সংস্কৃতি কর্মকাণ্ডে অংশ নেবে, লাঠিয়াল বাহিনী হলে তারা দলের ভেতরে হবে। হাসিনা পতন শুরু হয়েছিল যেদিন ছাত্রলীগকে বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করা হয়েছিল। এ ধরনের লাঠিয়ালের রাজনৈতিক স্বৈরাচার সৃষ্টিতে অন্যতম ভূমিকা রেখেছে। আমরা ছাত্র রাজনীতি বন্ধ চাই না, লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক রাজনীতি পেশাজীবী সংগঠন বন্ধ হওয়া দরকার। তাই এখন আর এগুলো বন্ধ হলে বিএনপির আবার খাওয়া থাকে না। বিএনপির স্ট্রাকচার, পাওয়ার স্ট্রাকচার, এগুলো
আওয়ামী লীগের সাথে কোনো পার্থক্য নেই, সেম স্ট্রাকচার তারা মেনটেন করছে। আওয়ামী লীগ যেসব জায়গা যেসব সেক্টরে তাদের লেসপেন্সার ক্রিয়েট করেছিল, বিএনপি ক্ষমতা আসার আগেই সেই সব জায়গায় সেম লেসপেন্সার ক্রিয়েট করেছে, বরং অটো রিপ্লেসড হয়ে যাচ্ছে। যেমন যে পাবলিক টয়লেটে ইজারাদার আওয়ামী লীগের ছিল, ওটা এখন অটো বিএনপির হয়ে গিয়েছে, কোনো পার্থক্য নেই। অথবা আওয়ামী লীগ বিএনপির মধ্যে আপনি মৌলিক কোনো পার্থক্য পাবেন না, ফিলোসফিক্যালিও পাবেন না, কিছুতে পাবেন না। একসময় কিছু বিষয়ে পার্থক্য ছিল, যেমন আওয়ামী লীগ বলতো বাঙালি জাতীয়তাবাদের কথা, বিএনপি বলতো বাংলাদেশি জাতীয়তাবাদের কথা, জিয়াউর রহমান এটা বলতো। এবং আওয়ামী লীগ এই মৌলবাদ বলে গালি দিত, প্রগতিশীল বলতো নিজেদেরকে, কিন্তু বিএনপি এটা বলতো না, বিএনপি বলতো মুসলিম জাতীয়তাবাদ। কিন্তু এখন বিএনপিও প্রতিপক্ষকে মৌলবাদ বলে গালি দেয়, নিজেদেরকে প্রগতিশীল বলে, এবং তারেক রহমানও বাঙালি জাতীয়তাবাদ বলে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কথা বলে। মৌলিক কোনো পার্থক্য আপনি এখন পাবেন না, ফিলোসফিক্যালি থিওরিটিক্যালি কোনো দিক থেকে পাবেন না। সংসদ বিষয়ে বদিউল আলম মজুমদার বলেন, আমাদের দেশে 2 কক্ষ বিশিষ্ট সংসদ প্রয়োজন। উচ্চ কক্ষ করার উদ্দেশ্য হলো সমাজের সব স্তরের মানুষ যেন প্রতিনিধিত্ব করতে পারে। আমার প্রস্তাব রয়েছে, উচ্চকক্ষ হবে অর্ধেক দলীয় অর্ধেক নির্দলীয় এবং সংখ্যানুপাতিক। নিম্নকক্ষ জনস্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে উচ্চকক্ষ তার উপর নজরদারি রাখতে হবে। দেখেন, এই যে সংস্কার, এটা যদি বিএনপি এই 2 কক্ষ বিশিষ্ট করেও 2 কক্ষ বিশিষ্ট বিএনপিতে রাজি, এটা করলেও দেখবেন যে ওই নমিনেশন বাণিজ্যের জন্য করবে, কিন্তু প্রকৃতপক্ষে সব সেক্টর মানুষের প্রতিনিধিত্বের জন্য করবে না। এই জন্য সংস্কার যা করা প্রফেসর ইউনূসের মাধ্যমে হতে হবে এবং সেটা হবে নিশ্চিত।